সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে রয়েছেন ছাত্রদলের সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, এবং আমার বাম দিকে রয়েছেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। ইতিহাস সাক্ষ্য দেয়, ক্ষমতালোভী কোনো শাসক যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই জন্ম নেয় প্রতিরোধের অগ্নিবীজ। ফেরাউন, হিটলার, মুসোলিনি, স্ট্যালিন, ইদি আমিন সহ দেশ বিদেশের বিভিন্ন শাসক বিভিন্ন সময়ে মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করেছে। ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমরা তুলে ধরি বিভিন্ন সময়ে নাগরিক অধিকার ভুলুণ্ঠিত হওয়ার চিত্র। এ আলোচনার মাধ্যমে আমরা চিহ্নিত করব গত সরকারের যাবতীয় ফ্যাসিবাদ, খুঁজে বের করার চেষ্টা করব নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 17 নভেম্বর 2024। গত 16 বছরের শুধুমাত্র এই তারিখটিতে কি কি ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে আমরা বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 মাদারীপুরে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে 2 সহোদর নিহত। উদ্বোধনের আগে বিকল বেতারের 26 কোটি টাকার ট্রান্সমিটার। জনপ্রশাসনে নিয়োগ বদলি, পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনায় গুরুত্ব। 695 কর্মকর্তা জ্যেষ্ঠতা হারিয়েছেন। 2011 কৃত্রিম পায়ে আদালতে লিমনের প্রথম হাজিরা। সরকারের বেপরোয়া ব্যাংক ঋণ শঙ্কায় কেন্দ্রীয় ব্যাংক। হত্যা পরিকল্পনায় মন্ত্রীর ভাই ও এপিএস। 2012 3 বছরে 12,000 কোটি টাকা আত্মসাৎ বিটিসিএল এর কর্মকর্তাদের। 2013 খেলা নিয়ে খুন, হিন্দুদের বাড়িঘরে আগুন। দেশে কালো টাকার উপর শ্বেতপত্র প্রকাশের দাবি ইকুইটি বিডি। 2014 জয়পুরহাটের 5 বিবিতে প্রতিমা ভাঙচুর। শিক্ষা ভবনে হয়রানিতে শিক্ষকেরা, এমপিওর কাজে বিকেন্দ্রীকরণ দাবি। 2015 জেলা পরিষদ বিল প্রত্যাহার, সাংসদ চেয়ারম্যান দ্বন্দ্বের শঙ্কা। 2016 ঝালকাঠি শহরে কালী মন্দিরে হামলা। নাসিরনগরে আবার আগুন, বিএনপির নেতা গ্রেফতার, স্থানীয় আওয়ামী লীগ চোখ। 3 মাসে খেলাপি ঋণ বাড়ল 2366 কোটি টাকা। 2018 বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত। আওয়ামী লীগের দলের এক পক্ষের সভায় ময়লা দিয়ে হামলা চালিয়েছে আরেক পক্ষ। 2019 মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী, আয়োজন নেই আওয়ামী লীগের। ভারতের সঙ্গে দর কষাকষির শক্তি সরকারের নেই, মির্জা ফখরুল। 2020 ঢাকা ও আশেপাশের 12টি কিশোর গ্যাং সক্রিয়, 8টির সঙ্গে রাজনৈতিক নেতাদের সম্পৃক্ততা। 2021 জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা দেবে এসএসএফ। আলু সংরক্ষণের প্রকল্প ব্যয়ে 43 কোটি টাকা, খাজনার চেয়ে বাজনা বেশি। 2022 বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন জমার সময় 60 বার পেছানো। 2023 বেড়েছে ডলার সংকট, রিজার্ভ নেমেছে 19.60 বিলিয়নে। সোহরাব হাসান ভাই, আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। আমরা সংবাদের শিরোনামে দেখলাম 2013 সালের একটি সংবাদ, খেলা নিয়ে খুন, হিন্দুদের বাড়িঘরে আগুন। 2014 সালে আবার আরেকটি সংবাদে দেখলাম জয়পুরহাটে প্রতিমা ভাঙচুর, এবং 2016 সালে ঝালকাঠির কালী মন্দিরে হামলা, নাসিরনগরে আবারও আগুন। আমরা লক্ষ্য করেছি 2013 সাল থেকেই সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে আক্রমণ বেড়েছে। শুধুমাত্র এই দিনেই 4 জায়গায় আক্রমণ ঘটল। বাংলাদেশিদের জীবনে কোনো আনলাকি 30 প্রবেশ করলো কিনা? এই ঘটনাটি যদি শুধু 2013 সালের মধ্যে সীমাবদ্ধ থাকতো তাহলে আমরা ধরে নিতে পারতাম যে
অন্যান্য বছর মানুষ শান্তিতে স্বস্তিতে আছে, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে দেশ প্রতিষ্ঠিত হয়েছে, স্বাধীন বাংলাদেশ, সেখানে সম্প্রদায় বিশেষের উপর কেন এই হামলা হবে, কেন এই আঘাত হবে? আর নাসিরনগরের ঘটনা জানেন 2013 সালে কিভাবে সেখানে একটি ভুয়া ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জেলে পরিবারের একেবারেই নিরক্ষর সন্তান তার নামে স্ট্যাটাস দিয়ে সাম্প্রদায়িক সহিংসতা লাগিয়ে দিল এবং সংখ্যালঘুদের বাড়িঘরে আগুন দিল, ভাঙচুর করলো। এই ঘটনাগুলো এক হচ্ছে রাষ্ট্রের মনস্তত্ত্ব, মানে রাষ্ট্রের শাসকদের মনস্তত্ত্ব, রাজনীতিকদের মনস্তত্ত্ব, সমাজের মনস্তত্ত্বের মধ্যে সংখ্যালঘু সংখ্যাগুরু এটা থাকার কথা না। কিন্তু একটি দেশের সব নাগরিক সমান অধিকার পাবে, একই দেশই নাগরিক, এক দেশের নাগরিক। মানে যে কোনো সম্প্রদায়ের যে কোনো জনগোষ্ঠীর নাগরিক হলে তার বৈষম্য করা যাবে না। আমাদের সংবিধানে আছে কিন্তু নারী পুরুষ হিসেবে যেমন বৈষম্য করা যাবে না, তেমনি ধর্মীয় বা জাতিগত, যেমন আদিবাসী যেটা বলি বা নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, তাদের উপরও কিন্তু হামলার ঘটনা ঘটেছে পার্বত্য চট্টগ্রামে এবং সমতলে। সমাজে তো ভালো মানুষ যেমন থাকে, দুষ্ট মানুষও থাকে। দুষ্ট মানুষ করলে দুষ্টের প্রতি সরকারের বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আচরণ কী হবে? আচরণ হওয়া উচিত দুষ্টকে দমন করা, শিষ্টকে লালন করা, আক্রান্তের পাশে দাঁড়ানো, আক্রান্ত যাতে প্রতিকার পায় সেই ব্যবস্থা করা। প্রথমত হচ্ছে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশ্ন আছে। দ্বিতীয় হচ্ছে সমাজে যে প্রতিবেশী যারা, একজন প্রতিবেশী যদি দেখেন যে তার সংখ্যালঘু প্রতিবেশীর বাড়িতে হামলা হচ্ছে, সংখ্যাগুরু সম্প্রদায়ের যে মানুষটি, তার এগিয়ে আসার কথা। অনেক ক্ষেত্রে এগিয়ে আসে, একেবারে আসে না তা নয়, কিন্তু আমাদের মধ্যে এরকম আছে যে দুর্বল তার উপরেই অত্যাচার নির্যাতন বেশি হয়। গত সরকার তো সবসময় তারা বলে বেড়াতো তারা সংখ্যালঘু বান্ধব সরকার বা সাম্প্রদায়িকতা, তারা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে স্লোগান দিয়ে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঘোষণা দিয়ে কিন্তু তারা ক্ষমতায় এসেছে। কিন্তু সেই ঘোষণা এবং বাস্তবায়ন, ঘোষণা এবং কাজ, এর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আমরা দেখেছি। এর পেছনে কি সৌরভ ভাই কোনো সুনির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য বা কোনো চক্রান্ত কাজ করেছে কিনা আপনার অবজারভেশন? চক্রান্ত ঠিক না, এখানে যে কাজ করে, যেমন ক্ষমতাসীন দল, বিশেষ করে ক্ষমতাসীন দলই এটা হয়, বা যে কোনো রাজনৈতিক দলের মধ্যে যে দ্বন্দ্ব থাকে, বিরোধ থাকে, পছন্দ অপছন্দ থাকে, সুতরাং বা কমিটি নিয়ে বিরোধ থাকে, ক্ষমতায় যাওয়া নিয়ে, কমিটিতে যাওয়া নিয়ে, নেতৃত্বে যাওয়া নিয়ে নানা রকম বিরোধ থাকে। তখন এই সংখ্যালঘুদের ব্যবহার করা হয়। কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যদি এক নেতাকে সমর্থন করে, অন্য নেতা মনে করে যে তার জন্যই, এই সংখ্যালঘু পরিবারটির জন্য, এই সংখ্যালঘু মানুষটির জন্য আমার নেতৃত্বে আমি যেতে পারলাম, কিন্তু তখন সে সংখ্যালঘুকেই টার্গেট করে। কিন্তু সৌরভ ভাই, আমরা কিন্তু দেখেছি, আপনি নিশ্চয়ই দেখেছেন যে এটির নেতৃত্বের দ্বন্দ্ব থেকে হতে পারে, বা আপনি যেটা বললেন যে কোনোভাবে গ্রুপিংয়ের কারণে হতে পারে, কিন্তু আমরা আরেকটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর উপরে, আদিবাসীদের বাড়িঘর আমরা দেখেছিলাম যে হাসিনা সরকারের আমলে কিন্তু পুলিশ সদস্যরা জ্বালিয়ে দিচ্ছে। তো এই বিষয়টি কেন ঘটলো? তারা তো আসলে পুলিশের সাথে তো ওই ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোনো দ্বন্দ্ব ছিল না। রাষ্ট্রের যে মনস্তত্ত্ব, যে কথাটি বললাম, এই রাষ্ট্র কি মানবিক হয়েছে? একটি অত্যাচারী রাষ্ট্র তো মানবিক হতে পারে না। যে রাষ্ট্রের শাসকরা বৈষম্য জিয়ে রাখে, বৈষম্যকে পুঁজি করে রাজনীতি করে, সেই রাষ্ট্রে তো মানবিক আচরণ আশা করা যায় না। সেখানে আদিবাসীদের যুগ যুগ ধরে তাদের যে অধিকার ছিল, তাদের জমির উপর যে অধিকার ছিল, চিনিকলের চারপাশের যে জমি, সেখানে তারা বংশানুক্রমে বসবাস করে আসছিলেন। সরকারে মনে হলো যে এটি উন্নয়ন করতে হবে। উন্নয়ন করে প্রথমেই হচ্ছে যে এই আদিবাসীদের উচ্ছেদ করা। আদিবাসীরা প্রতিবাদ করেছে, প্রতিরোধ করেছে, তখন পুলিশ তাদের উপর গুলি ছুড়েছে। প্রতিরোধে টিকতে না পেরে চলে গেছে অন্যত্র, তখন তাদের বাড়িঘর আগুন দিয়েছে। এটি হচ্ছে বলেন না, দুর্বলের উপর সবলের অত্যাচার। ওই জমিটা কেউ দখল করতে চেয়েছে, কর্তৃত্ববাদী বলতে পারেন, অত্যাচারী বলতে পারেন। রাষ্ট্রের কাছে তিনি প্রতিকার চান, সেই প্রতিকার না পেলে
বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। ধন্যবাদ সোহরাব ভাই, আপনার কাছে আবারও আসবো। হেলাল ভাই, 2016 সালের একটি খবর, এই যে নাসিরনগরের আজকের এই তারিখেই নাসিরনগরে আবারও আগুন, বিএনপি নেতা গ্রেপ্তার। নাসিরনগরের আগুনের ঘটনায় বিএনপি নেতাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বিএনপির কার্যালয় বা বিরোধী রাজনৈতিক দলের কার্যালয় ভাঙচুর করেছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা, এবং সংখ্যালঘুর বাড়িতে আগুন দিয়ে বিএনপি নেতাদের আসলে কী লাভ? বিএনপি নেতারা কি আগুন দিয়েছিল কিনা, বা এটি কোনো প্রকার গেম ছিল কিনা? 2008 সালের পর থেকে 24 সাল পর্যন্ত যতগুলো সাম্প্রদায়িক দাঙ্গা বলেন আর সাম্প্রদায়িক সন্ত্রাস বলেন, এই সমস্ত ঘটনায় কিন্তু বিএনপিকে বারবার ভিকটিম করা হয়েছে। বিএনপি যেই ঘটনার সাথে জড়িত না, বা এবং আমি বিশ্বাস করি যে বাংলাদেশ হলো একটা কমিউনাল হারমোনির দেশ, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই কথাটা আপনার প্রমাণ হবে 91 সালে যখন বিএনপি প্রথম ক্ষমতায় আসে, সুরাব ভাই জানবেন, তখন বাবরি মসজিদ নিয়ে ভারতে একটা সমস্যা হয়েছিল, এবং সেই বাবরি মসজিদের যে সাম্প্রদায়িক সন্ত্রাস বা দাঙ্গা যে নামেই অভিহিত করেন, তার ঢেউ যাতে বাংলাদেশে না পড়ে সেখানে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করেছিল, এবং বাংলাদেশের কোনো সাম্প্রদায়িক দাঙ্গা তখন বিএনপি করতে দেয়নি। ইভেন 2002 সালে যখন আবার বিএনপি ক্ষমতায় আসে, 2 সালের প্রথম দিকে বিএনপি যখন ক্ষমতায় আসে, তখন গুজরাটে এই যে নরেন্দ্র মোদী, বর্তমান যে ইন্ডিয়ান প্রধানমন্ত্রী, তার নেতৃত্বে যে সন্ত্রাস বা দাঙ্গা, সেই ঘটনার সময়ও কিন্তু বিএনপি বাংলাদেশে ক্ষমতায়। তার ঢেউ বাংলাদেশে এফেক্ট না করতে পারে, এজন্য কিন্তু বিএনপি সরকার এবং দল সেখানে সচেষ্ট ছিল এবং ভূমিকা রেখেছে। সুতরাং বলা যাচ্ছে যে বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে, এবং বাংলাদেশের অধিকাংশ জনগণ, মোস্ট প্রবলি 99% জনগণ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। এখন তারপরেও কেন সাম্প্রদায়িক দাঙ্গা বা সন্ত্রাস হয় কেন? মাফিয়া সরকার, যে পতিত সরকার, যে আওয়ামী লীগ সরকার, তার একটা রাজনৈতিক কার্ডই ছিল এই সাম্প্রদায়িক কার্ড খেলা। আপনি দেখেন যে এই সাম্প্রদায়িক কার্ড খেলে সে তার পক্ষে এই যে আমাদের যে মাইনরিটি কমিউনিটি বা হিন্দু ভাইদেরকে তার পক্ষে নিতে চায়, এবং আরেকটি তার লক্ষ্য হলো যে পার্শ্ববর্তী দেশ, এখানে কিন্তু হিন্দুত্ববাদের একটা জাগরণ ঘটেছে, ওই দেশেরকেও সন্তুষ্ট করতে যায় যে তোমার কমিউনিটিকে আমি রক্ষা করতে চাচ্ছি, কিন্তু বিরোধী দল অর্থাৎ বিএনপি বা অন্যান্য দল তার উপর আক্রমণ করছে। আপনি নাসিরনগরের ঘটনায় দেখেন যে একজন জেলে, রসরাজ খুব সম্ভব তার নাম, তার একটা পোস্ট, সে লেখাপড়াই জানে না, তাহলে এই পোস্টটা সে দিল কিভাবে? যে কাবা শরীফের সাথে খুব সম্ভব শিবের একটা মূর্তি দিয়ে এরকম একটা কি যেন সে হয়তো বা ফেসবুক চালাতেই জানে না, কিন্তু তাহলে এখানে কোনো মতলববাজি ঢুকেছে। সরকারি গোয়েন্দা সংস্থা বলেন আর সরকারের যে কুমতলব, যে আপনার সংখ্যালঘুর উপর নির্যাতন করে, এই নির্যাতনের কার্ডটা ভোটের মাঠে বলেন, বা প্রতিবেশী যে প্রভু রাষ্ট্র তারা মনে করে, তাকে দেখানোর জন্য ফেসবুকে স্ট্যাটাস দিল। ওই সময় পানি সম্পদ মন্ত্রী ছিল সাইদুল হক, তিনিও কিন্তু বাজে মন্তব্য করলো এই হিন্দু ভাইদের নিয়ে। কিচ্ছু সাইদুল রহমানকে গ্রেফতারও করা হলো না, তাকে কোনো নোটিশও করা হলো না, তাকে কোনো আইনের আওতায় আনলো না, তাকে জিজ্ঞাসাবাদও করা হলো না। এরপরে আপনার আওয়ামী লীগের দুটো ইউনিয়নের চেয়ারম্যান, তারা এই ঘটনার সাথে জড়িত, এবং তাদেরকে গ্রেপ্তার করা হলেও 1 বছরের মধ্যে বা 6 মাসের মধ্যে তাদেরকে জামিন দিয়ে দেওয়া হলো। তার মানে বিচারহীনতার সংস্কৃতি, সব একটু আগে বলছে যেটা, এই যে আপনার সাম্প্রদায়িক যে দাঙ্গা বা সন্ত্রাস যে পারপাসফুলি ডেলিবারেটলি তৈরি করালো, আপনার পলিটিক্যালি একটা কাট খেলার জন্য, পলিটিক্যালি সাপোর্ট গ্যাদার করার জন্য, আপনার মাইনরিটি কমিউনিটির কাছ থেকে এবং প্রতিবেশীর কাছ থেকে সন্তুষ্টি অর্জনের জন্য, এটা আওয়ামী লীগের একটা আপনার মজ্জাগত অভ্যাস। 71-এর স্বাধীনতা যুদ্ধের পর থেকে বাংলাদেশে যতগুলো সংখ্যালঘু নির্যাতন হয়েছে, আপনি দেখেন যে আপনার হিন্দু সম্প্রদায়ের যে সেক্রেটারি রানাদাস গুপ্ত, রানাদা নিজে বলেছেন পত্রিকা এবং টেলিভিশনে যে এই পর্যন্ত অনশনও করেছিলেন, সবচেয়ে বেশি হিন্দু সম্পত্তি সব বেশি দখল করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগকে কেন এই মাইনরিটি সম্প্রদায়কে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে রাজনীতি করতে হবে? তাদের কি নিজস্ব কোনো রাজনৈতিক রসদ ছিল না? আওয়ামী লীগ কি আসলে রাজনৈতিক দল হয়ে ওঠেনি, অর্থাৎ তাকে কখনো মাইনরিটি কার্ড খেলতে হয়, কখনো তাকে ইসলামকে জঙ্গি বানানো হয়, মানে ধর্মের যে ব্যবহার, আবার কখনো মুক্তিযুদ্ধকে আমাদের যে মুক্তিযুদ্ধকে নিজেদের
Property. ভাবা হয়, এই সমস্ত বিভিন্ন সেন্সিটিভ ইস্যুগুলোকে তারা নিয়ে রাজনীতি করে। আবারও আসবো আপনার কাছে। সোহরাব হাসান ভাই, আমরা আরেকটি খবরে দেখলাম মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী আজ, কেন আওয়ামী লীগ এটা পালন করে না? আমাদের জাতি এত বিভক্ত, এই বিভক্ত জাতি এগোতে পারে না, বিভক্ত জাতি কোনো ব্যাপারে ঐকমত্য পৌঁছাতে পারে না। আমাদের মনস্তত্ত্বে আছে যে কাউকে বড় করতে হলে কাউকে ছোট করতে হয়, এটা হচ্ছে আমাদের এক ধরনের সংকীর্ণতা। আবারও আসবো সৌরভ ভাই আপনার কাছে। হেলাল ভাই, জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা দেবে এসএসএফ, জাতির পিতা বলতে আসলে কি বোঝানো হয়? সাম্প্রতিক এই বিষয় নিয়ে কিন্তু বেশ পক্ষে বিপক্ষে আলোচনা চলছে। আপনার কাছে জাতির পিতার ধারণাটা কেমন? সারা বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু এই ধারণাটা আছে। কখনো রাষ্ট্রপিতা বলা হয়, কখনো জন্মভূমির পিতা বলা হয়, কখনো দেশের পিতা বলা হয়। এরকম কিন্তু যেমন জর্জ ওয়াশিংটনকে বলা হয়, মোহনচাঁদ করমচাঁদ গান্ধীকে বলা হয়, ল্যাটিন আমেরিকার যেমন সিমন বলিভার, অনেকগুলো, সে কিন্তু ভেনেজুয়েলা, তারপরে আরও বলিভিয়া, 3-4টা দেশে দেখলাম যে সে জাতির পিতা বা ওই দেশের পিতা বা রাষ্ট্র, এরকম একটা কি বলতো। এবং যেমন অ্যাঙ্গোলার স্বাধীনতা যুদ্ধের নায়ক সেই নেটো, অগস্তিনো নেটো, তিনিও কিন্তু জাতির পিতা সেখানে হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশের সংবিধানে 72-এর সংবিধানে যেটা সংযোজন করা হয়েছিল যে জাতির পিতা শেখ মুজিবুর রহমান, তিনি কোন জাতির পিতা? 72-এর সংবিধানে যখন লেখা হলো তিনি জাতির পিতা, কোন জাতির পিতা? বাঙালি জাতির পিতা, তাই না? এখন দেখেন এই বাঙালি কি শুধু, সহজ প্রশ্ন, যে শুধু এই 55,126 বর্গ মাইলে বসবাস করে না এর বাইরেও বসবাস করে? তখন আমি দেখলাম আওয়ামী লীগের সাথে আমি আলোচনা করে দেখলাম, তখন তারা বিতর্ক নিয়ে আসে, আমরা যে 71-এ স্বাধীনতা যুদ্ধ করেছিলাম সেটা ছিল বাঙালি ভার্সেস পাঞ্জাবি, সুতরাং তিনি বাঙালি জাতির যেটা। তাহলে 72-এর সংবিধানকে কেন আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী, এই যে পাহাড়ি জনগোষ্ঠী কেন বয়কট করলো, যে ভাই আমি তো বাঙালি না? আওয়ামী লীগ তার রাজনৈতিক দল হয়ে উঠেনি, এটা একটা ডিনেস্টি, একটা বংশ হয়ে তুলেছে। এবং এই বংশে প্রধান যেহেতু শেখ মুজিবুর রহমান, তাকে তিনি বংশ প্রধান না করে জাতির উপরে চাপিয়ে দিল। এবং কালক্রমে এই ডিনেস্টিক্যাল পলিটিক্স একটা রিলিজনে পরিণত হয়ে গেছিল। তাদের আওয়ামী লীগের নাতিপুতি ছাড়া আর কেউ তাকে এখানে যোগ দিতে পারবে না। আওয়ামী লীগ এমন একটা আপনার রক্ষণশীল ধর্মীয় উন্মাদনায় পরিণত হয়েছিল, সেখানে তাদের শেখ বংশের লোক ছাড়া, তাদের জ্ঞাতি গোষ্ঠী ছাড়া এই আওয়ামী লীগ একসময় কেউ করতে। আপনি দেখেন যে এই 24 সালে আওয়ামী লীগের পরিবার থেকে কতজন নমিনেশন পেয়েছিল, 18 সালের নির্বাচনে দেখেন কতজন নমিনেশন। একসময় তো এমন হতো, এইভাবে যদি চলতে থাকতো দেখা যাচ্ছে 300 আসনের 70%ই তাদের পরিবারের ভাই বোনেরা, তারাই এই এমপি, মন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডেন্ট, সেক্রেটারি, এগুলোই তারাই হতো। অর্থাৎ এটা আমি যে প্রথম ডিনেস্টির থেকে শুরু হয়েছে, এই জন্য সেই ডিনেস্টির যে প্রধান তাকে করেছে জাতির পিতা, এবং এই ডিনেস্টি আলটিমেটলি আস্তে আস্তে একটা রক্ষণশীল রিলিজনে পরিণত হয়েছিল। সেই জন্য আমি বলছি যে আওয়ামী লীগ কখনো রাজনৈতিক দল হয়ে উঠতে পারেনি। জি, ধন্যবাদ হেলাল ভাই। সৌরভ ভাই, দেশে কালো টাকার উপর শ্বেতপত্র প্রকাশের দাবি তুলেছে ইকুইটি বিডির একটি সংগঠন। কালো টাকা বলতে আসলে কি বোঝানো হয়? কালো টাকা, টাকার কি রং কালো হতে পারে? কালো টাকা মানে হচ্ছে অবৈধ উপায়ে অর্জিত অর্থ, অথবা বৈধ উপায়ে হলেও সেটি কর দেওয়া হয়নি, না এই করের বাইরে রাখা হয়েছে যে কোনোভাবে। অর্থাৎ করের বাইরে কেন রাখা হচ্ছে? নিশ্চয়ই এটা বৈধ নয়। এই কালো টাকা যাতে না তৈরি হয়, অর্থাৎ অবৈধ উপায়ে টাকা যাতে না করতে পারে। অবৈধ উপায়ে আসে কীভাবে? চুরি, দুর্নীতি, আপনার আর হচ্ছে উৎকোচ। তাই সরকারি কর্মকর্তারা, আপনি দেখুন সরকারি কর্মকর্তারা যে উৎকোচের বিনিময়ে যে সেটা কোথায় দেখাবে? তো দেখায় না। এক সময়ের জমি আর বাড়ি কিন্তু ফ্ল্যাট বাড়ি কিন্তু এখন তো সেটাও ধরা পড়ছে। তবে যে বিষয়টি গুরুত্ব দেওয়া উচিত, অবৈধ উপায়ে যাতে অর্থ উপার্জন না করা যায়। দুর্নীতির বিরুদ্ধে একটি কমিশন হয়েছে, আশা করি যে দুর্নীতির বিরুদ্ধে শক্ত হাতে অভিযান চালানো হবে এবং দুর্নীতিবাজদের ধরা হবে। বিচারই একমাত্র, দুর্নীতিবাজদের ধরে যদি বিচার করতে পারে তাহলে এটি অনেকখানি নিয়ন্ত্রণে আনা যাবে। ধন্যবাদ হেলাল ভাই। একেবারে শেষ প্রশ্ন, পরিবর্তিত সময়ে নতুন যে বাংলাদেশে আছি আমরা এই মুহূর্তে,
এই নতুন একটি সরকার রয়েছে, এই সরকারের কাছে প্রত্যাশা কি? এই সরকারের কাছে মেন প্রত্যাশা হলো যে আপনি যে জন্য এসছেন, যে রাইট টু ভোট অ্যান্ড রাইট টু চুজ দেয়ার লিডার বাই ভোটিং, এইটাকে আপনি করেন। কারণ আপনাকে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া আপনার প্রধান দায়িত্ব। এইটা এই সরকারের কাছে আমাদের এইটাই প্রত্যাশা থাকবে। সৌরভ ভাই, আপনার প্রত্যাশা কি? জনজীবনের সাধারণ মানুষের যে দৈনন্দিন সংকট, নিত্যপণ্যের দাম বেড়ে যাচ্ছে, অসহনীয় অবস্থা, তা থেকে মানুষকে মুক্তি দেওয়া, জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া। ধন্যবাদ সৌরভ ভাই, ধন্যবাদ আজিজুল বারী হেলাল ভাই, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, ৩৬ জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা এ মাটির গর্ভে যে নতুন আলো প্রবেশ করিয়েছে তা ধরে রাখবার দায়িত্ব শুধু সরকারের একার নয়, আমাদেরও। বিভিন্ন স্থানে ঘটে যাওয়া মব ভায়োলেন্স, মব জাস্টিস ফ্যাসিবাদী সংস্কৃতিরই অংশ। সুশাসনের প্রয়োজনে দীর্ঘদিনের চর্চিত এই ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আইনের আশ্রয় নিতে হবে আমাদের। আসুন আমরা সুনাগরিকের পরিচয় দেই, ফ্যাসিবাদকে রুখে দেই। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।